গ্যাস বিদ্যুৎ সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ 11 দলের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কিছুটা কেটেছে গ্যাস সংকট, 2-3 দিনের মধ্যে স্বাভাবিক হবে আশা জ্বালানি মন্ত্রীর। হাম ও উপসর্গে একদিনে আরও 6 জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি 818। শুভেচ্ছা, আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে 11 দলীয় ঐক্যজোট। সকালে জয়পুরহাটে মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা। প্রতিবাদ জানান গ্যাস সংকট, লোডশেডিং, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির। একই দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। অবিলম্বে এসব জনভোগান্তি অবসানে সরকারের কার্যকর পদক্ষেপ চান বক্তারা। এছাড়া চাঁদপুরেও কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। চট্টগ্রামে আগের চেয়ে সরবরাহ কিছুটা বাড়লেও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। এখনও নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। তবে তাদের দাবি, গেল কয়েকদিন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এখন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে মিলছে গ্যাস। অবশ্য স্বাভাবিক চাপ না থাকার চাহিদা মতো মিলছে না। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান আগের চেয়ে সরবরাহ কিছুটা উন্নতি হয়েছে। আমরা অনেক কষ্টতে আছি, এমন গ্যাস লইরে লাইন দিতেছি, মানে গ্যাসও পাচ্ছি না। গ্যাস মানে প্রেশার একবারে কম। যে গ্যাস উঠতেছে এই গ্যাসটা আমাদের ইনকাম উঠতেছে না, আমরা বেতন পাচ্ছি না। আমরা সুখে নাই। আমাদের ফ্যামিলির জন্য আমরা এখন রাত দিন কষ্ট করা লাগতেছে। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকি গ্যাস লওয়া, ফুল গ্যাস পাইতেছি না, আবদান গ্যাস পাইতেছি। এর বাদেও কোম্পানির ইনকাম আমাদের থেকে কম নিতেছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা বা গতকাল গেছিল 4 ঘন্টা, আজকে 1.5 ঘন্টা। কিছুটা ডেভেলপ হয়েছে। আমরা যেখানে 14.75 PSIG গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা গ্যাস পাচ্ছি 8 PSIG, অর্থাৎ অর্ধেকের থেকে একটু বেশি। তো আগের থেকে কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু এখনও আমাদের সংকট কাটে নাই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাসের যোগান স্বাভাবিক হবে, এমন আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন, বলা হলেও কেউ ভুতুরে বিলের অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে না। ফ্রিজিং চলতেছে, আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে, এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। দর্শক, গ্যাস পরিস্থিতি নিয়ে জানবো, সে খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হাসান সাদিক। আমাদের জানান যে আসলে নারায়ণগঞ্জের এখন গ্যাস সংকটের কি অবস্থা, সরবরাহ কেমন দেখছেন? সোহেলি, গত রাত থেকে কিন্তু আসলে সরবরাহ কিছুটা উন্নতির দিকে গেছে, এবং এই মুহূর্তে আমি যে সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি সেখানে যে গ্যাসের চাপ সেটি হচ্ছে 13 থেকে 14 PSI এর মধ্যে আছে। এবং এছাড়াও নারায়ণগঞ্জে যে অন্যান্য যে সকল ফিলিং স্টেশন আছে মোট 33টি, সেখানেও কিন্তু চিত্রের কিছুটা ভিন্নতা এসেছে এবং গ্যাসের চাপ পাচ্ছেন বলে জানাচ্ছেন। এবং এই কারণে সিএনজি ফিলিং স্টেশনের সামনে যে একটি দীর্ঘ লাইনের সারি দেখতে পেয়েছিলাম আমরা বেশ কয়েকদিন ধরে, সেটি কিন্তু কিছুটা কমতির দিকেই গেছে আজকে সকাল থেকে। তো এবং সেই সাথে আবাসিক সংযোগের অবস্থা যদি জানাই, এখানে 2-1টি স্থানে গ্যাসের এখনও সংকট রয়েছে আমরা জানতে পেরেছি। শিল্পাঞ্চলে পরিপূর্ণভাবে আসলে গ্যাসের সংকটটি আসলে ওইভাবে কাটেনি, তবে উন্নতির দিকে যাচ্ছে। এবং সকাল থেকে খবর পেয়েছি যে আসলে গ্যাসের চাপ বেশ কয়েকটি স্থানে কিন্তু রয়েছে।
এবং এই ক্ষেত্রে শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে এই সংকটটি যেন অতি দ্রুত একদম স্থায়ীভাবে একটি সমাধান করা হয়, কারণ অধিকাংশ নারায়ণগঞ্জের শিল্প কলকারখানাই কিন্তু আসলে রপ্তানিমুখী, বিশেষ করে পোশাক যে সকল কারখানা রয়েছে তাদের বৈদেশিক ক্রয়াদেশ থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই ক্রয়াদেশ দিতে না পারলে তাদের যে ক্রয়াদেশ বাতিল হয় এবং এ কারণে বিশাল একটি অর্থনৈতিক ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হয় এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে। এবং শিল্প মালিকরা বলছেন যে আসলে বৈদেশিক রপ্তানি বা বৈদেশিক রপ্তানি আয়ের যে চাকাটি আছে সেটি সচল রাখার জন্য কিন্তু হলো এই গ্যাস সমস্যার যে সমাধান সেটি দ্রুত যেন স্থায়ীভাবে একটি নিষ্কাশন করা হয় বলে তারা জানাচ্ছেন। তো বলা যায় এখন পর্যন্ত আসলে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলিতে গ্যাসের চাপ বেড়েছে এবং কিছুটা হলেও কিন্তু সাধারণ যে জনগণ বা সিএনজি চালিত যে যানবাহন রয়েছে সেখানে কিছুটা হলেও স্বস্তির কিন্তু চিত্র দেখা যাচ্ছে। বলা যায় এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি খবর গ্যাস সংকটে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আহসান সাদিক নারায়ণগঞ্জ থেকে। হাম ও উপসর্গে দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 818 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু 96 জনের। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 764। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 16,740 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,33,638। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 1,15,879 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,11,587 জন। দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। সেই খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের হাম পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। দেখুন, সিলেটে হামের যে পরিস্থিতি তা দিন দিন অবনতির দিকেই টেকছে এবং গত 24 ঘন্টায় সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে 2 জন শিশু মারা গিয়েছে যাদের বয়স 7 মাসের নিচে। এবং এ পর্যন্ত সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট 119 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক তরুণী যার বয়স 22 বছর। সর্বমোট হাম এবং হামের উপসর্গ নিয়ে 120 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে জানিয়ে রাখি যে সিলেট অঞ্চলে মূলত 4টি জেলা, বিভাগীয় শহরের বাইরে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলা থেকে কিন্তু প্রতিদিনই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিশেষ করে আমরা দেখেছি গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 74 জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বিভাগের বিভিন্ন সদর হাসপাতাল, জেলা সদর, বিভাগীয় এবং বেসরকারি হাসপাতাল সব মিলিয়ে এখন পর্যন্ত 304 জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে সিলেট অঞ্চলে হামের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে টেকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখনও অনেকে আসলে হামের টিকা নিতে আগ্রহী হচ্ছেন না এবং তারা বলছেন যে যেসব শিশুরা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের অধিকাংশই তারা হামের টিকা নেওয়ার সুযোগ পাননি বা তারা নেননি। একই সাথে যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে তারা বলছেন যে শিশুদের পাশাপাশি মায়েদেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খেতে হবে। এবং সিলেট অঞ্চলে আমরা দেখেছি বিশেষ করে সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং 120 জনের যে ডাটা আমাদের কাছে রয়েছে এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 6 জন। এবং আমরা বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ যারা তাদের সাথে আলাপ করেছি তারা বলছেন যে সিলেট অঞ্চলে শিশুদের পাশাপাশি ইদানিং তারা দেখছেন যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যেও হামের প্রবণতা রয়েছে এবং ইতিমধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি যেটা শুরুতেই বললাম, হামের উপসর্গ নিয়ে একজন তরুণী কিন্তু মারা গিয়েছেন। এবং চলতি বছরের আজ পর্যন্ত, আজ 6 আগস্ট পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে আমরা নিশ্চিতভাবে জেনেছি যে 7 শতাধিকের বেশি শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পাশাপাশি যারা চিকিৎসকরা রয়েছে বিশেষ করে সিলেটের 2টি হাসপাতালে সরকারিভাবে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল এবং অন্যটি হচ্ছে এমএজি মেডিকেল ওসমানী হাসপাতাল। সেখানকার ডাক্তাররা বলেছেন যারা ইতিমধ্যে হামের টিকা নিয়েছেন তারা অনেকটাই সেফ এবং যারা এখনও হামের টিকা নেওয়ার সুযোগ পাননি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্র রয়েছে সেখান থেকে যাতে হামের টিকা সংগ্রহ করেন। তো আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের পাশাপাশি কিন্তু ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এই মুহূর্তে একটু খুলনায় যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আমাদেরকে জানান যে আসলে বিল্লাল আমাদেরকে জানান যে সেখানে ডেঙ্গুর পরিস্থিতি কি, কিভাবে আসলে প্রকোপটা কেমন দেখছেন?
আসলে আমরা দেখছি যে খুলনায় প্রতিনিয়ত যে ডেঙ্গুর প্রকোপ সেটা কিন্তু বাড়ছে এবং প্রকোপটি আস্তে আস্তে কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, এখানে খুলনা বিভাগে 107 জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গুর যে উপসর্গগুলো নিয়ে হাসপাতালগুলোতে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 41 জন রোগী ভর্তি হয়েছেন। এবং পাশাপাশি আমরা আছি সদর হাসপাতালে, এই সদর হাসপাতাল সহ খুলনার যে উপজেলাগুলো রয়েছে সেখানে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন এবং সেই সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে। আজকে সকালেও এই যে খুলনার যে জেনারেল হাসপাতালটি রয়েছে এখানে 21 জন রোগী ভর্তি ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শয্যা সংকট, মাত্র 16টি শয্যা রয়েছে এখানে। সেই 16 শয্যার বিপরীতে বারান্দায় আপনি দেখছেন যে এখানকার যারা রোগীরা আছেন তারা কিন্তু বারান্দায় রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যেই পরিসংখ্যানটি চিকিৎসকরা বলছেন এদের বেশিরভাগই কিন্তু খুলনার যে শহরের এলাকাগুলোতে রয়েছে, এবং সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তৎপর করেছে। এবং গতকালকেও আমরা দেখেছি খুলনা সিটি কর্পোরেশনের যে ফুটপাড়া এলাকাটি রয়েছে সেই এলাকাটাকে তারা কিন্তু যে রেড অ্যালার্ট সেটি কিন্তু জারি করেছেন, এবং তারা প্রতিনিয়ত যেটি সিটি কর্পোরেশন বলছে যে তারা যে মশক নিধন কার্যক্রম সেটি তারা চালাচ্ছে। এবং এর ফলে পাশাপাশি যেটি দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। এবং ডেঙ্গু প্রতিনিয়ত তাদের যে ধরন, এডিস মশা, সে ধরন কিন্তু পরিবর্তন করছে বলেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তারা যেটি বলছেন যে বিশেষ করে গত 2 দশকে যে তাপমাত্রা এবং বৃষ্টির ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে ডেঙ্গু যে এডিস মশাটি রয়েছে সেই মশার জন্মর যে হার সেটি যেমন বদলেছে এবং পাশাপাশি বংশবৃদ্ধি সেটিও বাড়ছে। এবং যেটি দেখা যাচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এই পরিস্থিতিটি ভয়াবহ রয়েছে। এবং শহরের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় বাগেরহাটের অবস্থা যদি বলি, বাগেরহাটে 21 জন রোগী নতুন করে ভর্তি হচ্ছেন, যশোরে ভর্তি হচ্ছেন 9 জন, নড়াইলে ভর্তি হচ্ছেন 5 জন। এই পাশাপাশি এই মৌসুমেই প্রায় 2400 রোগী খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে এই ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। তবে এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছেন ডেঙ্গুর উপসর্গ নিয়ে। তার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন 9 জন রোগী। এবং এই পরিস্থিতি কিন্তু আরও সামনে ভয়াবহ হবে বলে কিন্তু চিকিৎসকরা শঙ্কা করছে, যেহেতু অনেক রোগী এখনও দূর দূরান্ত থেকে আসছেন। তারা যেটি বলছেন যে ইতিমধ্যে যে বর্ষা মৌসুমের শেষ দিকে হলেও যে ডেঙ্গুর প্রকোপ সেটি প্রতিনিয়ত দেখাচ্ছে, এবং প্রতিদিনই প্রায় 50 থেকে 100 জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালেই কিন্তু ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু সবশেষ পরিস্থিতি। সোহেলি। বিল্লাল হোসেন সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম এবং ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট এবং খুলনার সহকর্মীরা। পরিচয় আছে, পরিবার আছে, এমনকি আছে পাসপোর্টও। তবু 5 বছর ধরে রংপুর মেডিকেল কলেজের হিমঘরে পড়ে আছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। শেষ বিদায়ের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় আপনজনের কাছে, কিন্তু তা ভাগ্যে জোটেনি প্রবীর মণ্ডলের। মরদেহ পড়ে আছে মর্গেই। 2021 সালের নভেম্বর ফেসবুকের পরিচিত এক নারী বন্ধুর সাথে দেখা করতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে আসেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রবীর মণ্ডল। সেখানে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এরপর পাটগ্রাম থানায় হয় অপমৃত্যুর মামলা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গঠন করা হয় মেডিকেল লিগ্যাল বোর্ড। এরপর থেকেই আইনি জটিলতায় থমকে আছে প্রবীরের শেষ যাত্রা। মৃত্যুর সময় তার বয়স ছিল 41 বছর। পরিবার ভারতীয় হাইকমিশন ও সরকারি অনুমোদন না পাওয়ায় হস্তান্তর হয়নি মরদেহ। আমাদের এখানে শুধু আমরা হসপিটালে রেখেছি, এখানে সেটাকে যখন আমরা এখান থেকে সরাতে হবে তখন আসলে যেহেতু এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে রাখা আছে, তো পুলিশ প্রশাসনের মাধ্যমে আসলে এটাকে এখান থেকে সরে বা পরবর্তীতে হয়তো বা এখানে প্রশাসনের মাধ্যমে কার্যকরী ব্যবস্থাগুলো নিতে হবে। মৃত্যুর পরও সম্মানের সাথে বিদায়ের অধিকার আছে প্রতিটি মানুষের। তাহলে 5 বছর ধরে কেন অপেক্ষায় থাকবে একটি মরদেহ? এমন প্রশ্ন নাগরিক সমাজের। জীবিত অবস্থায় যেমন মানবাধিকার আছে, একটি ডেড বডিরও কিন্তু একটা অধিকার আছে। সেই অধিকারটা হচ্ছে তুমি আমাকে শেষ কৃত্য কিংবা শেষ কার্যটা সম্পাদন করে ফেলো। তো সেই জায়গাটা থেকে কিন্তু মানবাধিকারও লঙ্ঘন হয়। তার নিজ দেশে এবং নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত। যদি তার পরিবার সেটি গ্রহণ করতে কিংবা সৎকার করতে সামর্থ্যহীন হয়, তাহলে আসলে আমাদের সরকার প্রশাসনকে দায়িত্ব নিয়ে সেটির সৎকার এবং শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা উচিত। জেলা প্রশাসন বলছে পরিবারের সাথে যোগাযোগ করা হলেও আগ্রহ দেখায়নি মরদেহ নিতে।
তাই আবেদন পেলে সৎকারের ব্যবস্থা করা হবে। আমরা রংপুর মেডিকেলে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে তার পরিবারের সদস্যরা এই লাশটা নিতে আসলে আগ্রহ প্রকাশ করেননি বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের যে ইউডি মামলাটা আছে সেই মামলা থেকেও এই লাশ ডিসপোজালের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা আসলে আসেনি। সৎকারের ব্যবস্থার জন্য অথবা তার দেশে প্রেরণের জন্য আমরা অনুমতি চেয়েছি যে এই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে, এখনো কোনো অনুমতি পাওয়া যায় নাই। আইনি জটিলতায় যেন কোনো মরদেহ দীর্ঘদিন পড়ে না থাকে, সেজন্য দ্রুত তদন্ত শেষে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সবার। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ছিল নানা আয়োজন। সকালে শিলাইদহে রবীন্দ্র কুঠি বাড়িতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে গীতাঞ্জলি মিলনায়তনে সীমিত পরিসরে হয় সাংস্কৃতিক আয়োজন। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছরই কবির এই প্রয়াণ দিবসকে আমরা স্মরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা তার এই প্রয়াণ দিবসকে স্মরণ করছি। আমি প্রথমবার এখানে আসছি, আমার এখানে খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 25শে বৈশাখে এখানে যেমন জাঁকজমক করে একটা অনুষ্ঠান হয়, মৃত্যুবার্ষিকীটাও ওইভাবে হলে মনে হয় আরো ভালো হতো। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভেঙে ফেলা ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় দায়ীদের বিচার চান তারা। দুপুরে শহরতলির কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হামিদুর রহমানের ভেঙে ফেলা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার সহ অনেকে। এ সময় বক্তারা ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ঘটনায় জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান। গত 15 জুলাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। চট্টগ্রামে 1 লাখ পিস ইয়াবা সহ 6 বাইকারকে আটক করেছে র্যাব। সকালে পটিয়ার সরকারি কলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, পর্যটক হিসেবে চট্টগ্রাম থেকে কক্সবাজার যান তারা। এরপর রামু থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। নিরাপত্তার জন্য 2টি বাইককে আগে পাঠানো হয় আর 2টি বাইক আসে পেছনে। র্যাবের দাবি, মাঝখানের বাইকে ইয়াবাগুলো উদ্ধার হয়। তাদের মধ্যে বশির আহমেদ নামে একজনের কাছ থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 2টি পরিচয়পত্র পাওয়া যায়। তবে পরিচয়পত্রগুলো সঠিক কিনা তা যাচাই বাছাই করার কথা জানান র্যাব কর্মকর্তারা। সুকৌশলে লুকানো 1 লক্ষ পিস ইয়াবা জব্দ করতে তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে এবং তারা রামু থেকে সবাই একত্রিত হয়ে চট্টগ্রামে আসে। রামুতে তারা বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সবাই মিলিত হয়ে তারা তাদের ভিতরে একটা সেট তৈরি করে যে কারা সামনে থাকবে, সামনে পুলিশ আছে কিনা এই তথ্য কারা দিবে এবং কারা যে পিছনে নিরাপদে নিয়ে আসবে। এইভাবে করে তারা যে রামুতে ফার্স্টে নিজেরা সংঘবদ্ধ হয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে তারপরে চট্টগ্রামে নিয়ে আসে এবং আজকে চট্টগ্রামে তারা পটিয়ায় নিয়ে আসতেছিল। এই মর্মে তাদের থেকে আমরা তথ্য পেয়েছি। এছাড়াও তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় ইতিপূর্বে মাদক সরবরাহ করেছে। উত্তরাঞ্চলে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমাদেরকে জানান যে নদ নদীর পানি যে বেড়েছে সেখানে এখন কি অবস্থা আর বাঁধগুলো ঠিকঠাক আছে কিনা? সোহেলি, মূলত গতকাল থেকেই পানি বাড়ছে। কুড়িগ্রামের যে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং সূর্যকুমার, এই 4টি নদ নদীর পানি কিন্তু বাড়ছে গতকাল থেকে। আজকে সকাল থেকে তিস্তার পানি কিছুটা কমেছিল, অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত তিস্তার পানি কমেছে 2 সেন্টিমিটার। আবার 12টা থেকে 3টায় যে তথ্য দিয়েছে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড, তাতে আবারও কিন্তু 2 সেন্টিমিটার পানি বেড়েছে 3 ঘন্টার মধ্যেই। এখনো তিস্তার পানি কিছুটা বাড়ছে। অন্যান্য নদ নদীগুলো যে রয়েছে, যদি আমি
একটু তথ্য শোনাই। সেটি হচ্ছে যে ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে অর্থাৎ ব্রিজ পয়েন্ট রয়েছে সেখানে এই সকাল ৬টা থেকে বিকেল ৩টা এই সময়ের মধ্যে পানি বেড়েছে ২০ সেন্টিমিটার এবং শিমুলবাড়ি নামে যে আরেকটি ধরলার পয়েন্ট আছে সেখানে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে এবং দুধকুমারের যে পাটশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার, হাতিয়ায় বেড়েছে ১০ সেন্টিমিটার এবং চিলমারির যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ১২ সেন্টিমিটার পানি বেড়েছে এই সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে। এখনো সবগুলো নদ নদীরই পানি বাড়ছে, তবে যেহেতু পানি উন্নয়ন বোর্ড থেকে আসলে বন্যার একটা সংখ্যা দেখানো হয়েছিল, একই সাথে বলা হয়েছিল যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই দুদিনের মধ্যে গতকাল সকালে কুড়িগ্রামের বেশ কিছু এলাকায় মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু তারপর থেকে আর বৃষ্টিপাতের দেখা মেলেনি এই অঞ্চলে। ফলে আজকে সারাদিনই কিন্তু আসলে কাঠফাটা রোদ যাচ্ছে। সবকিছু মিলে পানি যে বাড়ার গতি সেটি কিন্তু আসলে ধীর গতিতে পানি বাড়ছে। ফলে নদী পাড়ের মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু এবারে যেহেতু শেষ সময় বন্যার সংখ্যাটা তারা দেখছে না। যদিও পানি উন্নয়ন বোর্ড কিন্তু গতকাল থেকেই বলে আসছে যে স্বল্প মেয়াদী আর একটা বন্যা হতে পারে এই অঞ্চলে। আমরা এর মধ্যে খোঁজ নিয়েছি মূলত যে স্থানগুলোতে ভাঙন ছিল এই নদ নদীগুলো, সেই ভাঙন কোথাও কোথাও কিছুটা বেড়েছে এই খবর পেয়েছি। আর বাঁধ যেগুলো আসলে কিছুদিন আগেও কয়েকটি বাঁধ ভেঙেছিল, সেই যে জায়গাগুলো বালু ভর্তি জিরো ব্যাগ দিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড রক্ষা করার চেষ্টা করেছিল সেই জায়গাগুলো এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তবে যেভাবে পানি বাড়ছে, যে গতিতে পানি যাচ্ছে, এর চেয়ে যদি বেশি গতিতে পানি বাড়ে বা নদ নদীর পানি যদি আরো বেশি বাড়ে তাহলে কিছু কিছু বাঁধ, বিশেষ করে চিলমারির কাজ করলে যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু আবারও একটা সংখ্যা দেখিয়েছে সেখানকার স্থানীয় লোকজন। তবে সবকিছু মিলিয়ে পানি যেভাবে বাড়ছে তাতে আপাতত বন্যার সংখ্যা তেমন দেখছে না, বা ভাঙন বা বাঁধেরও আসলে ভাঙার সংখ্যা আপাতত নেই। তবে পানি যদি বেশি তাহলে কিন্তু সেই সংখ্যাগুলো বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। অবৈধভাবে বালু তোলার কারণে মাদারীপুরে তীব্র হচ্ছে আড়িয়াল খাঁ নদের ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে বেশ কিছু ফসলি জমি, ঝুঁকিতে আছে বসতভিটা ও রাস্তাঘাট। অভিযোগ আছে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও নির্বিকার প্রশাসন। সরোয়ার হাওলাদার 2 বিঘা জমিতে বহু কষ্টে করেছিলেন বড়ই বাগান, কিন্তু ফলন আসার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভেসে গেছে সব। আমাদের যে বাড়ি ঘর, ফসলের জমি, আমাদের পেটের ভাত, যেখান থেকে যেটা দিয়ে আমাদের রিজিক আসবে, ঠিক আছে, ওই রিজিকটা আমাদেরকে উচ্ছেদ করে দিতেছে। এমন কষ্টের গল্প শুধু সরোয়ারের নয়, মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর, ডাসার ও শিবচর উপজেলার অন্তত 20টি গ্রামের 2 শতাধিক পরিবারের। স্থানীয়দের অভিযোগ, আড়িয়াল খাঁ নদীতে দিনরাত অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বেড়েছে ভাঙনের তীব্রতা। এর মধ্যে 22 কিলোমিটারের বেশি ভাঙনে অন্তত 50 বিঘা জমির পাশাপাশি বিলীন হয়েছে ঘরবাড়িও। ড্রেজার দিয়ে বালি কেটে নিতে আছে, আমাকে ক্ষয়ক্ষতি করতে আছে, জায়গা জমি সব নিতে আছে। এত ভাঙ্গে চুরিয়া যায়, তাহলে আমরা কিভাবে থাকুন, কই থাকুন? ড্রেজার দিয়ে মাটি কাট দিয়ে আমাকে ঘর দুয়ার সব ভাঙ্গে দিতে আছে। তারা হেলে হুমকি দমকি দিয়ে দাও কাছি রাইতে মাইরে হালাইমু, এর কথা কইলে সমস্যা হইব। অভিযোগ আছে মাদারীপুর ও কালকিনি উপজেলায় রাজনৈতিক ছত্রছায়ায় এসব অবৈধ ড্রেজার পরিচালনা করছে একদল প্রভাবশালী। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তা মানতে নারাজ। ওই জায়গা মনে করে ওই যে জমিগুলো ভাঙছে, সব জমিওয়ালারা জমির মালিকরা বেশি চালাইছে রুবেল কাদারে, ওই রুবেল কাদের ভাঙতে আছে। এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি স্থানীয় প্রশাসনের। বিষয়টিকে আমরা আরো জোরদার করে নৌ পুলিশ এবং কোস্ট গার্ডকে কিভাবে একত্রিত করে এই বিষয়টা সমাধান করা যায় সেটা আমরা সচেষ্ট রয়েছি। যদি আমরা এরকম কোনো অভিযোগ পাই আমরা আমাদের জেলা প্রশাসন মহোদয় এবং উপজেলা প্রশাসন মহোদয়কে জানাবো এবং তাদের মাধ্যমে এই অবৈধ ড্রেজারের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন অভিযুক্তরা প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম নগরের বাঁকুলিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতর। সকালে কর্ণফুলী নদীর সংলগ্ন বজ্রখোনা এলাকায় দেয়া হয় ত্রাণ সহায়তা। অসহায় মানুষদের হাতে নানা সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মোট 200 জনকে এই সুবিধার আওতায় আনা হয়। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী নদীর কথা বলেছিলাম। বিগত দিনে আমরা কি দেখেছি, এখানে হাজার নিবন্ধন করেছে এবং বাকি যে যারা আছেন চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে সিডিএ। দুপুরে পাঁচলাইশে পার্কভিউ হাসপাতাল দিয়ে অভিযানের সূচনা হয়। পরে অভিযান চলে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং ডেল্টা হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠানে। এ সময় পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষকে পার্কিং এরিয়ায় থাকা জেনারেটর সহ বিভিন্ন সরঞ্জাম সরানোর নির্দেশ দেওয়া হয়। আর ইবনে সিনা ও ডেল্টা পার্কিং এরিয়ায় যথাযথ না হওয়ায় ভবনের নকশা ও নথিপত্র উপস্থাপন করতে বলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। আমাদের এই অভিযান এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, এটা চট্টগ্রামের যানজট নিয়ন্ত্রণ করা এবং আমাদের যে ড্রয়িং ডিজাইন সেই ড্রয়িং ডিজাইন অনুযায়ী হাসপাতালগুলা আবাসিকগুলা ঠিক পথে তারা করেছে কিনা, বেশি ব্যত্যয় যেখানে হোক আমরা লক্ষ্য করেছি সেখানে আমরা তাদেরকে সংশোধনের জন্য একটা সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। আজকে সেই চলমান প্রক্রিয়াতে আমরা পার্কভিউ হসপিটালে এসেছি। এখানে আন্ডারগ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর এই দুইটাতে তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে, যদিও সেখানে কিছু তাদের নিজস্ব ইকুইপমেন্ট আছে, এগুলো আমরা তাদেরকে সরাই নেওয়ার জন্য বলেছি। তারা বলেছে ফার্স্ট ফ্লোরে তাদের ডাক্তারদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, আর যেটা গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখলেন বেসমেন্ট পুরাটা পেশেন্টদের গাড়ির জন্য উন্মুক্ত থাকবে। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় 10 দিনের বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে। দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, এই প্রশিক্ষণের ফলে পাহাড়ি জনগণের অপরিহার্য সেবা নিশ্চিত হবে। এতদিন দুর্গম এবং সদর থেকে দূরত্বের কারণে মা ও নবজাতকরা সেবা থেকে বঞ্চিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জেলার 10 উপজেলা থেকে 15 জন চিকিৎসা সহায়তাকারীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি জেলায় যে যতগুলো উপজেলা রয়েছে, উপজেলার মধ্যে আরও প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, যেখানে মানুষজন আপনার এই বেসিক নিডসগুলা, কারণ স্বাস্থ্য শিক্ষা এগুলো তো আমাদের বেসিক নিডস, ঠিক না? এই বেসিক নিডস পাওয়ার জন্য দে আর ডিপ্রাইভ অফ, ওরা এই বেসিক নিডসটা পায় না। তো এই জন্য আমরা চেষ্টা করব, এটা আমি এই রাঙামাটি রিজনের পক্ষ থেকে এটা কন্টিনিউয়াস একটা প্রশিক্ষণ থাকবে। আমরা আশা করব যে কেউ যদি অ্যাপ্লাই করে, আমরা চেষ্টা করব যে অ্যাপ্লাই যদি করে এলাকা থেকে, আপনারা এখন তো যাচ্ছেন, আপনারা যার যার এলাকায় আপনারা চলে যাবেন, চলে গিয়ে আপনারা এটা কোঅর্ডিনেট করবেন যে বিভিন্ন পাড়ায় মহল্লায় যারা যারা আছে, যে যারা এই ধরনের ট্রেনিং নিতে চায়, তারা যদি আমাদেরকে অ্যাপ্রোচ করে আমরা এই ধরনের প্রশিক্ষণ আরো বড় অঙ্গীকার করব। এবার 1 মিনিটে দেশের আরো কিছু খবর। সিলেটে 4 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, 2 আসামিকে খালাস দেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত, অংশ নেন স্থানীয়রা। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা, দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ কর্মসূচির ঘোষণা। মৌলভীবাজারে সেচ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, পরে স্মারকলিপি দেন তারা। চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থান স্মরণে গাছের চারা বিতরণ, 300 শিক্ষার্থী পেলেন বিভিন্ন জাতের চারা। এই ছিল মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।